আসসালামু আলাইকুম। বিসিএস যে মিশন, সেই মিশনের হচ্ছে যে একটা চ্যালেঞ্জ নিয়েছি যে ফার্স্ট বিসিএস এ ক্যাডার হতে পারে কিনা। যাই হোক, এই বিসিএস এর যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা শুরু হয়েছিল গতকাল, তো শুক্রবার। আমরা হচ্ছে 7টি টার্গেট টোটাল নিয়েছিলাম। 7টি চ্যাপ্টার হচ্ছে কমপ্লিট করব। আসলে সিলেবাস বিসিএস সিলেবাসের চ্যাপ্টার না, এটা হচ্ছে হচ্ছে বই যে আছে, কোচিংয়ের বইগুলো যে রয়েছে, সেই বইয়ের যে অধ্যায়গুলো রয়েছে, সেই অধ্যায় অনুযায়ী চারটা মানে মিনিমাম 5টা চ্যাপ্টার অথবা টার্গেট নিয়েছিলাম 7টা চ্যাপ্টার কমপ্লিট করার। বাট সেটা সম্ভবপর হয়ে ওঠেনি। কালকে 11টার সময় যে পড়া শেষ হয়েছে, এরপরে হচ্ছে আর মানে পড়ার টেবিলে বসতেই পারিনি। যাই হোক, নানান ধরনের টাইম ওয়েস্ট করেছি। যদিও শুক্রবার পক্ষে সেটা মেনে নেওয়া যায়, বাট আজকে আবার নতুন করে হচ্ছে মিনিমাম 5টা চ্যাপ্টার কমপ্লিট করতেই হবে, এই টার্গেট নিয়ে বসেছি। ইনশাআল্লাহ হচ্ছে সন্ধ্যার মধ্যেই মিনিমাম হচ্ছে 5টা চ্যাপ্টার কমপ্লিট করি, টেবিল থেকে উঠবো। এই চিন্তা ভাবনা নিয়ে হচ্ছে আজকে বসছি। যাই হোক, যদি এই জার্নিটা দেখতে চান তাহলে সম্পূর্ণ সাথেই থাকুন। আমরা গতকাল বাংলাদেশ বিশ্ব পরিচয় অর্থাৎ বাংলাদেশ অ্যাফেয়ার্স নিয়ে হচ্ছে আমরা বাংলাদেশ বিষয় বলি, বাংলাদেশ অ্যাফেয়ার্স নিয়ে হচ্ছে আমরা গতকাল শুরু করেছিলাম। এরপর ম্যাথ একটা চ্যাপ্টার করেছিলাম, জাস্ট 2টা চ্যাপ্টার হয়েছিল। তবে আজকে আবারও সেমভাবেই হচ্ছে বিষয়টা শুরু করব, বাংলাদেশ অ্যাফেয়ার্স দিয়ে শুরু করব। এটা আমার খুবই প্রিয় একটা সাবজেক্ট, যার জন্য হচ্ছে আমি এটা পড়ে হচ্ছে খুবই কমফোর্ট ফিল করি, খুবই ইন্টারেস্ট ফিল করি আর কি। এর জন্য এটা দিয়ে আবারও আজকেও এটা দিয়ে শুরু করছি। যাই হোক, চলেন শুরু করা যাক। আমরা গতকাল এপ্রিলের ঘটনা প্রবাহ পড়েছিলাম, তবে আজকে আমরা পড়ব হচ্ছে ডিসেম্বরের মাসের ঘটনা প্রবাহ। এপ্রিল মাস এবং ডিসেম্বর মাস, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের এপ্রিল এবং ডিসেম্বর মাসটা খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য এই 2টা মাসকে হচ্ছে আমরা খুব ভালোভাবে পড়ার ট্রাই করতেছি, যাতে করে হচ্ছে আমাদের মার্কগুলো মিস না হয়। যেগুলো বারবার যেই 2টা মাস থেকে বারবার প্রশ্নগুলো এসে থাকে, সেই 2টা মাসকে প্রাধান্য দিয়েছি আমরা। যাই হোক, ডিসেম্বর মাসের ঘটনা প্রবাহতে আমরা যাই। ওকে, ডিসেম্বর মাসের ঘটনা প্রবাহতে পাকিস্তান ভারতে বিমান হামলা করে 23 ডিসেম্বর। পাকিস্তান ভারতে যে বিমান হামলা করেছিল সেটা 23 ডিসেম্বর, এটা আমরা মোটামুটি সবাই জানি। এই দিন আনুষ্ঠানিকভাবে ভারত যুদ্ধে জড়িয়ে পড়ে। এই দিনই হচ্ছে আনুষ্ঠানিকভাবে ভারত মূলত যুদ্ধে জড়ায়। এর আগে হচ্ছে কিছুটা মুক্তিবাহিনীর সাথে মিলে যৌথ বাহিনী গঠন করে টুকটাক গেরিলা যুদ্ধে হচ্ছে লিপ্ত ছিল, প্রকাশ্য না। বাট যখনই হচ্ছে পাকিস্তান 23 ডিসেম্বর হচ্ছে ভারতে হামলা করে, তখন থেকে হচ্ছে আনুষ্ঠানিকভাবে আর কি ভারত হচ্ছে যুদ্ধে জড়ায়। 4 ডিসেম্বর 1971, এদিন কি হয়, বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের আহ্বান জানিয়ে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে পত্র লেখেন। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের আহ্বান জানিয়ে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। যদি আমরা এই বিষয়টা জানি, ইসলাম কি করছে, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ও এই 2জন ব্যক্তি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে পত্র লেখেন। যে কি পত্রটা লিখেছেন? পত্র লিখেছেন যে আচ্ছা, যাই হোক, নিরাপত্তা পরিষদে পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সিনিয়র জর্জ বুশ যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেন। নিরাপত্তা পরিষদে হচ্ছে যে জর্জ বুশ আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তিনি কি করেছে, তিনি হচ্ছে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেছিল এই 4 ডিসেম্বর। যদি যুদ্ধবিরতিটা হয়ে যেত সেদিন, তাহলে কিন্তু বাংলাদেশ আর স্বাধীনতাটা পেতেন না। এই হ্যাসেলটা আরো দীর্ঘ সময় দীর্ঘ সময় মানে থাকতো, হয়তো বা স্বাধীনতাও পাওয়া হতো না একটা সমঝোতার ভিত্তিতে, হয়তো আবার পাকিস্তানের সাথে বাংলাদেশ সংযুক্ত থাকতো। ইউনাইটেড ফর পিচ রেজলিউশনের আলোকে যুদ্ধবিরতির প্রস্তাব সাধারণ পরিষদে যায়। ইউনিটিং ফর পিচ রেজলিউশন এর আলোকে যুদ্ধবিরতির প্রস্তাব সাধারণ পরিষদে যায়। কি ইউনিটিং ফর পিচ রেজলিউশন, ইউনিটিং ফর পিস রেজলিউশনের আলোকে যুদ্ধবিরতির প্রস্তাব সাধারণ পরিষদে যায়। ইউনিটিং ফর পিচ রেজলিউশন এর আলোকে যুদ্ধবিরতির প্রস্তাব সাধারণ পরিষদে যায়। সেখানে সোভিয়েত ইউনিয়ন এবং ভারত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেন। সেখানে যে আমাদের বন্ধু রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ যাই হোক, এই বিষয়টা হয় কি, যে একদম যে বন্ধু বা শত্রু এরকম বিষয়টা ঘটে না। ঘটনা হচ্ছে যে আমি এই পক্ষে, তার মানে আমি ওই পক্ষে যাব, মানে তার যে প্রতিদ্বন্দ্বী দেশ আছে সে বলবে যে আমি ওই পক্ষে যাবো না, আমি বিপরীত পক্ষে। এটাই হচ্ছে হয়ে থাকে। ওকে, যাই হোক, এরপরে 6 ডিসেম্বর 1971 প্রথম জেলা হিসেবে যশোর হানাদার মুক্ত হয়। 6 ডিসেম্বর প্রথম জেলা হিসেবে হানাদার মুক্ত হয় কোন দেশ, মানে কোন জেলা? যশোর। ভুটান বাংলাদেশের স্বীকৃতি হওয়ার কয়েক ঘন্টা পরে ইন্দিরা গান্ধী পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। তাহলে ভুটান সর্বপ্রথম স্বীকৃতি দেয় কে?
বাংলাদেশকে কিন্তু সর্বপ্রথম ভারত স্বীকৃতি দেয় না, ভুটান স্বীকৃতি দেয়। এর কয়েক ঘন্টা পর হচ্ছে পাকিস্তানের সাথে সকল মানে সম্পর্ক ছিন্ন করে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। 6 ডিসেম্বর প্রথম শত্রুমুক্ত জেলা হয় যশোর, এটা তো আমরা একটু আগে দেখলাম। দুই বাহিনীর বাংলাদেশ ভারত আক্রমণ, পাকিস্তানের সব কয়টি বিমান ধ্বংস হয়ে যায় 6 ডিসেম্বর 1971। দুই বাহিনীর বাংলাদেশ ভারত আক্রমণে, বাংলাদেশ ভারত এই দুইটা বাহিনী অর্থাৎ যৌথ বাহিনীর আক্রমণে পাকিস্তানের যে বিমান ছিল তার সব কয়টি ধ্বংস হয়ে যায় এই 6 ডিসেম্বর। 12 ডিসেম্বর 1971, 12 ডিসেম্বর মেজর রাও ফরমান আলীর সভাপতিত্বে বুদ্ধিজীবী হত্যার নীল নকশা তৈরি করা হয়। এই নীল নকশা তৈরি করা হয়েছিল কিন্তু কবে? 12 ডিসেম্বর মেজর রাও ফরমান আলীর নেতৃত্বে কি বুদ্ধিজীবী হত্যা করার হচ্ছে নীল নকশা তৈরি করে। 13 ডিসেম্বর যুক্তরাষ্ট্র দ্বিতীয়বারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। এই যুক্তরাষ্ট্রকে হচ্ছে পাকিস্তান বারবারই হচ্ছে যুক্তরাষ্ট্রকে ধর্ণা ধরতে ছিল যে হচ্ছে তাড়াতাড়ি আমার যুদ্ধবিরতি করার জন্য, বিকজ 9 মাসের যুদ্ধ, তাদের গোলাবারুদ ইত্যাদি সবকিছু তো প্রায় ফুরিয়ে আসছে, অর্থনীতি চাপে পড়ে যাচ্ছে। এখন যুদ্ধবিরতি দিয়ে হচ্ছে এইগুলো আবার রসদ জোগাড় করতে হবে, যেটা হচ্ছে আমরা এই বর্তমান যুদ্ধে দেখতে পাচ্ছি। ইসরায়েল এর উপর যখন ইরান মুহুর্মুহুর হামলা চালায় তখনই কি হয়, তখনই হচ্ছে যখন থেকে তার গোলাবারুদ প্রায় শেষ, তাড়াতাড়ি যুদ্ধবিরতির জন্য একটা প্রস্তাব ডেকে মধ্যস্থতাভোগীকে কোনো একটা দেশকে বানিয়ে তাড়াতাড়ি যুদ্ধবিরতিতে থমকে থাকে, এবং এই সুযোগে হচ্ছে তারা অর্থনীতিকে চাঙ্গা করে এবং হচ্ছে গোলাবারুদ রসদ ইত্যাদি সরবরাহ করে আবার নতুন করে আক্রমণ শুরু করে। এই বিষয়টা হয়ে আসছে, তো এটা আগে থেকেই হয়ে আসছে। সেম ঘটনা হচ্ছে এই পাকিস্তানের যে যুদ্ধ, সেই যুদ্ধে ঘটেছিল, বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয়বারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় হচ্ছে। 14 ডিসেম্বর হচ্ছে মর্মান্তিক দিবস। আল বদর, আল শামস নামক দুটি ঘাতক বাহিনীর সহযোগিতায় হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে। আল বদর আর আল শামসের সহযোগিতায় জাতীয় বুদ্ধিজীবী দিবস পালন করা হয় 14 ডিসেম্বর। কয়েকজন বুদ্ধিজীবী: জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ডাক্তার ফজলে রাব্বি, সুরকার আলতাফ মাহমুদ, সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার, সাহিত্যিক আনোয়ার পাশা, ধীরেন্দ্রনাথ দত্ত, সাংবাদিক সেলিনা পারভিন, সাহিত্যিক মুনির চৌধুরী, অধ্যাপক মুফাজ্জল হায়দার চৌধুরী, ডক্টর আলিম চৌধুরী, ডক্টর সিরাজুল ইসলাম। শহীদ বুদ্ধিজীবীদের সংখ্যা: শিক্ষাবিদ ছিলেন 991 জন, প্রায় 1000 জন শহীদ বুদ্ধিজীবী ছিলেন, হয়তোবা আরো কয়েকজনের খবর পাওয়া যায়নি। সাহিত্যিক ও শিল্পী ছিলেন 9 জন, সাংবাদিক ছিলেন 13 জন, আইনজীবী 42 জন, চিকিৎসক 49 জন, প্রকৌশলী ছিলেন 5 জন, অন্যান্য 2 জন, সর্বমোট 1111 জন। হোটেল ইন্টারকন্টিনেন্টাল 14 ডিসেম্বর পূর্ব পাকিস্তানের বেসামরিক ও বাঙালি ডাক্তার মালেক মন্ত্রিসভা পদত্যাগ করে রেড ক্রসের নিয়ন্ত্রণাধীন হোটেল ইন্টারকন্টিনেন্টালে আশ্রয় গ্রহণ করেন। হোটেল ইন্টারকন্টিনেন্টাল ছিল যুদ্ধকালীন নিরপেক্ষ এলাকা। হোটেল ইন্টারকন্টিনেন্টাল ছিল কি যুদ্ধকালীন হচ্ছে নিরপেক্ষ এলাকা। যুদ্ধ চলাকালীন সময় কিছু কিছু নিরপেক্ষ এলাকা রাখা হয়, যে এই এই এলাকার মধ্যে হচ্ছে বা এই ভবনে বা এই এরিয়ার মধ্যে দুই পক্ষই হচ্ছে কোনো পক্ষ হামলা করবে না, যাবেও না, আক্রমণ করবে না, কিছু করবে না। এখানে এখানে যারা থাকবে তারা হচ্ছে একদম নিরাপদ থাকবে। বাট অবস্থান 1 নং মিন্টো রোড, রমনা, ঢাকা। 1971 মুক্তিযুদ্ধে এটি ছিল নো ওয়ার জোন বা নিরপেক্ষ হিসেবে ঘোষণা করে ইন্টারন্যাশনাল রেড ক্রস। ইন্টারন্যাশনাল যে রেড ক্রস আমরা দেখি এখন প্রতিটা জায়গায়, এটা মোটামুটি দেখা যায়, এরা হচ্ছে এই নিরপেক্ষ স্থান হচ্ছে ঘোষণা করা হয়। এইটা হচ্ছে নো ওয়ার জোন নামে ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টাল। পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ। 1971 সালের 15 ডিসেম্বর বিকাল 5টায় ভারতের সেনাপ্রধান মানকেশ পাকিস্তানকে 16 ডিসেম্বর সকাল 9টার মধ্যে আত্মসমর্পণের জন্য সময়সীমা নির্দিষ্ট করে দেন। 1971 সালে 15 ডিসেম্বর বিকাল 5টায় ভারতের সেনাপ্রধান, তবে 15 ডিসেম্বর বিকাল 5টায় ভারতের সেনাপ্রধান মানকেশ পাকিস্তানকে 16 ডিসেম্বর 9টার মধ্যে আত্মসমর্পণ করার জন্য সময়সীমা নির্দিষ্ট করে দেয়, পরে তা বিকাল 3টা পর্যন্ত বাড়ানো হয়। 16 ডিসেম্বর সকাল 9:15 যে জ্যাকবকে আত্মসমর্পণ দলিল ঠিক করতে ঢাকায় পাঠানো হয়। পাকিস্তান আত্মসমর্পণের পরিবর্তে যুদ্ধবিরতি করতে চাইলে জ্যাকব পাকিস্তান আত্মসমর্পণের সিদ্ধান্তে অনড় থাকেন। চূড়ান্ত 16 ডিসেম্বর 1971 বৃহস্পতিবার বিকেল 4:31। স্থান: ঢাকা রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান। পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ যৌথ বাহিনীর কাছে। আর হচ্ছে আত্মসমর্পণকারী সৈন্য 91,634 জন, প্রচলিত 93,000। হচ্ছে 91,634 জন বা প্রচলিত 93,000। আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন 2 জন। যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা, আর পাকিস্তানের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল খান নিয়াজি। বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন A.K. খন্দকার। বাংলাদেশের পক্ষে কে প্রতিনিধিত্ব করেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন A.K. খন্দকার। যাই হোক, আমরা পরবর্তী টপিকে যাই। বাংলাদেশের অভ্যুদয় আমরা হচ্ছে জানবো
এক সেকেন্ড। এই বইয়ে বাংলাদেশ প্রিলিমিনারির যে বুকটা, সেই বুকের মধ্যে হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্সে 40টা চ্যাপ্টারে বিভক্ত করা। আমাদের অলরেডি 26টা চ্যাপ্টার শেষ। এখন আমরা যে চ্যাপ্টারটা শুরু করব বাংলাদেশের অভ্যুদয় দিয়ে, এখান থেকে যে চ্যাপ্টারগুলো হচ্ছে লাস্ট পর্যন্ত, অর্থাৎ এই 15টি চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। কিসের জন্য? রিটেনের জন্য। এর আগে যে চ্যাপ্টারগুলো পড়েছি সেটা রিটেনের জন্য ততটা ইম্পর্টেন্ট নয়, বাট এখন থেকে যে চ্যাপ্টারগুলো পড়বো সেটা প্রিলি এবং রিটেন উভয়ের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাই বিষয়টা মনোযোগ সহকারে শুনবেন। ওকে, যাই হোক, আমরা এই বিষয়টাতে হচ্ছে এবার গুরুত্ব সহকারে শুরু করি। বাংলাদেশের অভ্যুদয়। স্বাধীনতাকালীন সময়ে বাংলাদেশের জেলা ছিল 19টি। এটা মনে রাখতে হবে কিন্তু। আমাদের কিন্তু বর্তমান 64টি, বা স্বাধীনতার সময় ছিল কয়টি? 19টি। কিছু কিছু আছে খুবই গুরুত্বপূর্ণ, এগুলা হচ্ছে মার্ক করতে হবে। স্বাধীনতাকালীন বাংলাদেশের বৃহত্তর 19টি জেলার মধ্যে প্রথম শত্রুমুক্ত হয় যশোর। এটা 6 ডিসেম্বর। এটা আমি মাত্রই দেখে আসলাম। যাই হোক, স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার শুরু করে 12ই মার্চ। স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ থেকে ভারত সৈন্য প্রত্যাহার কিন্তু শুরু করছে অনেক লেট করে। হতে পারে কোন স্ট্র্যাটেজি ছিল, বা এটা হতে পারে যে পাকিস্তান আবার কিনা আক্রমণ করেই বসে। যাই হোক, 12ই মার্চ হচ্ছে সেনা প্রত্যাহার শুরু করে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হয় 26শে মার্চ 2021। সুবর্ণ জয়ন্তী পালিত হয় 26শে মার্চ 2021। বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী পালিত হয় 16ই ডিসেম্বর। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী পালিত হয় 16 ডিসেম্বর 2021। মুক্তিযুদ্ধের সময় পরিচালিত অপারেশনগুলো আমরা একটু জানি। এক, অপারেশন সার্চলাইট। 1971 সালের 25শে মার্চ কালো রাতে পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক পরিচালিত একটি নৃশংস ও পরিকল্পিত গণহত্যার নাম ছিল অপারেশন সার্চলাইট। এই অভিযানের মূল লক্ষ্য ছিল বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন দমন করা এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে চিরতরে থামিয়ে দেওয়া। 18ই মার্চ মেজর জেনারেল রাও ফরমান আলী ও খাদিম হোসেন রাজা, এই যে জেনারেল রাও ফরমান আলী, তিনি কিন্তু বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা করছে। মানে এর মাথায় ঘুরতোই খালি কিভাবে গণহত্যা চালানো যায়, মানে মানুষকে মানুষ মনে করতো না। এই হচ্ছে আরেক হিটলার, ঠিক আছে। 18ই মার্চ হচ্ছে মেজর জেনারেল রাও ফরমান আলী, খাদিম হোসেন রাজা। এটাকে 18ই মার্চ রাও ফরমান আলী আর হচ্ছে খাদিম হোসেন রাজা এই নৃশংস অভিযানের নীল নকশা তৈরি করেছিলেন। এই অপারেশনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের মানুষ ও মেধাসম্পন্ন ব্যক্তিদের নির্মমভাবে হত্যা করা হয়। অপারেশন জ্যাকপট। এই অপারেশন জ্যাকপট 1971 সালের 15ই আগস্ট রাত 12টার পর, অর্থাৎ 16ই আগস্টের প্রথম প্রহরে পরিচালিত হয় অপারেশন জ্যাকপট। এটি ছিল মুক্তিযুদ্ধের 10 নং সেক্টরে নৌবাহিনীর অন্যতম সফল এবং সাহসী নৌ গেরিলা অভিযান। এটা ছিল 10 নং সেক্টরে হচ্ছে নৌবাহিনীর যে গেরিলা যুদ্ধ, সেটা হচ্ছে অপারেশন জ্যাকপট। এই নৌবাহিনী সফল নৌবাহিনী এবং সাহসী নৌ গেরিলা অভিযান। এই অভিযানের মূল লক্ষ্য ছিল চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে অবস্থানরত পাকিস্তানি জাহাজগুলোকে ধ্বংস করা। অভিযানে নৌ কমান্ডাররা একযোগে আক্রমণ চালিয়ে পাকিস্তান বাহিনীর 26টি পণ্য সমরাস্ত্রবাহী জাহাজ এবং গানবোট ডুবিয়ে দেয়। 26টি পণ্যবাহী ও সমরাস্ত্রবাহী জাহাজ। এই অভাবনীয় সাফল্য যুদ্ধের গতিপথ বদলে দিয়েছিল। অপারেশন ব্লিটজ। এটি ছিল অপারেশন সার্চলাইট শুরু হওয়ার আগে পাকিস্তানের একটি প্রাথমিক সামরিক প্রস্তুতির নাম। এটি ছিল অপারেশন সার্চলাইট শুরু হওয়ার আগে পাকিস্তানের একটি প্রাথমিক সামরিক প্রস্তুতির নাম। বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা না দিয়ে সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে সামরিক শাসনে ফিরে যাওয়াই ষড়যন্ত্র ছিল অপারেশন ব্লিটজ। এরপরে অপারেশন কিলো ফ্লাইট। এটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম আকাশ অভিযান। এটা ছিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম আকাশ অভিযান। 1 অক্টোবর বিমান বাহিনীর যাত্রা শুরু হলেও 3রা ডিসেম্বর এটি পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করে। আক্রমণ শুরু হয়েছিল 1 অক্টোবর। বিমান বাহিনী আক্রমণ শুরু হয়েছিল 1 অক্টোবর, বাট পূর্ণাঙ্গ যে বিমান বাহিনীর যাত্রা সেটি শুরু হয় 3রা ডিসেম্বর। ওকে, এরপরে হচ্ছে আমরা যাব অপারেশন চেঙ্গিস খান। আমাদের মুক্তিযুদ্ধে কিন্তু অপারেশন চেঙ্গিস খান সম্পর্কে টপিক রয়েছে। যাই হোক, আমরা দেখি এটা কি। অপারেশন চেঙ্গিস খান এটি 1971 সালে 3রা ডিসেম্বর পাকিস্তানের বিমান বাহিনী ভারতের 11টি বিমান ঘাঁটি ও রাডার স্টেশনে যে আক্রমণ চালিয়েছিল তার কোড নেম। এটি 1971 সালে 3রা ডিসেম্বর পাকিস্তানের বিমান বাহিনী ভারতের 11টি বিমান ঘাঁটি ও রাডার স্টেশনে যে আক্রমণ চালিয়েছিল তার কোড নেম ছিল অপারেশন চেঙ্গিস খান। এর ফলে ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং যৌথ বাহিনী গঠন করে। অপারেশন বিগ বার্ড। শেখ মুজিবকে গ্রেপ্তার করে পাকিস্তানিদের হাতে বন্দী করার প্রক্রিয়ার নাম ছিল অপারেশন বিগ বার্ড। অপারেশন ক্লোজ ডোর। মুক্তিযুদ্ধের সময় সারা দেশে মানুষের কাছে থাকা অবৈধ অস্ত্র জমা নেওয়ার জন্য যে অভিযান পরিচালিত হয়েছিল
অর্থাৎ অপারেশন ক্লোজ ডোর ছিল কি, মুক্তিযুদ্ধের সময় মানুষ সারা দেশের যে মানুষের কাছে অস্ত্রশস্ত্রগুলো ছিল, অর্থাৎ মানে সরকারি যখন তাদেরকে প্রোভাইড করেছিল, ইন্ডিয়া যখন প্রশিক্ষণ নিতে গিয়েছিল তখন যখন এই অস্ত্রগুলো তাদেরকে প্রোভাইড করেছিল, সেই অস্ত্রগুলোকে হচ্ছে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে সংগ্রহ করাই ছিল এই অপারেশন ক্লোজ ডোর, অর্থাৎ যুদ্ধকে একদম শেষ করে দেওয়া। কারণ এরপরে যদি অস্ত্র যাদের বাসায় থাকতো বা থেকে যেত, তাহলে কি হইতো, তাহলে হচ্ছে আবার নিজেরা নিজেরা তখন মারামারি করতো, নিজেরা নিজেরা আবার হচ্ছে এটাকে প্রতিষ্ঠা করার ট্রাই করতো। সো এই অবৈধ অস্ত্র জমা নেওয়ার যে অভিযান পরিচালিত হয়েছিল তা ছিল অপারেশন ক্লোজ ডোর। বীর মুক্তিযোদ্ধাদের তালিকা: 24 জুন 1971 মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধাদের চতুর্থ সমন্বিত তালিকায় স্থান পাওয়া 2973 জন মুক্তিযোদ্ধা সহ মোট মুক্তিযোদ্ধার সংখ্যা 1,69,614 জন। টোটাল মুক্তিযুদ্ধের এই কত, 1,69,614 জন। আর হচ্ছে চতুর্থ সমন্বিত তালিকায় স্থান পাওয়া 2,973 জন, অর্থাৎ প্রায় 3,000 জন। 24 জুন 2021 মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এই কর্তৃক এটা হচ্ছে প্রদান করা হয়। 19 মে 2021 জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের জামুকা সভায় প্রথমবারের মতো 12 জন প্রবাসী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি লাভ করে। 12 জন প্রবাসীও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি লাভ করে। এই স্বীকৃতি দেওয়া হয় 19 মে 2021। মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মানসূচক রাষ্ট্রীয় খেতাবগুলো হচ্ছে, খেতাব মোট 4টি: বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। বীর শ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 68, এখান থেকে একজনকে বাদ দেওয়া হয়েছে, সুতরাং 67। বীর বিক্রম 175, এখান থেকেও একজনকে বাদ দেওয়া হয়েছে, সুতরাং বর্তমানে 174 জন। বীর প্রতীক 426, সেখান থেকে 2 জনকে বাদ দেওয়া হয়েছে, এখন টোটাল সংখ্যা 424 জন। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা টোটাল 672 জন। 1992 সালের 15 ডিসেম্বর জাতীয়ভাবে বীরত্বসূচক খেতাব প্রাপ্তদের পদক ও রিবন প্রদান করা হয়। 1992 সালের 15 ডিসেম্বর। 15 এপ্রিল 2010 সালে বীর উত্তম খেতাবপ্রাপ্ত কর্নেল জামিল সহ বর্তমানে মোট খেতাবপ্রাপ্ত বীর যোদ্ধা 673 জন। 15 এপ্রিল 2010 সালে হচ্ছে বীর উত্তম একজন খেতাব পায়, সুতরাং তার খেতাব সহ মোট বীর যোদ্ধা হচ্ছে 673 জন। খেতাবপ্রাপ্তদের মধ্যে কোন বাহিনীতে কতজন সেনাবাহিনী খেতাবপ্রাপ্তদের মধ্যে কোন বাহিনীতে কতজন? সেনাবাহিনীতে ছিল 288 জন, নৌবাহিনীর 24 জন, বিমান বাহিনীর 21 জন, বাংলাদেশ রাইফেলসের 149 জন। যুদ্ধ শিশু: বীরাঙ্গনাদের সন্তানেরা যুদ্ধ শিশুর স্বীকৃতি পাবে। বীরাঙ্গনাদের সন্তানেরা যুদ্ধ শিশুর স্বীকৃতি পাবে। যুদ্ধ শিশুরা পিতার নাম ছাড়াই সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। দেশের প্রথম এই যুদ্ধ শিশুর সুযোগ সুবিধা কি হচ্ছে, বীরাঙ্গনা যারা ছিল তাদের যে সন্তানরা, এরা হচ্ছে যুদ্ধ শিশু। এই যুদ্ধ শিশুরা হচ্ছে পিতার নাম লাগবে না, কারণ আমাদের সব কার্যক্রমে হচ্ছে পিতার নাম প্রয়োজন হয়, বাট তাদের কোনো পিতার নামের প্রয়োজন নেই, তারা এইটা ছাড়াই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করবে। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে স্বীকৃতি দেওয়া হয় মেরিনা খাতুনকে। গুরুত্বপূর্ণ তথ্য: বিষয়টা এইভাবে করা ঠিক হয় নাই। যুদ্ধ শিশু মানে কি, এটা 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 একদম জাস্ট হচ্ছে, যাই হোক, আমি এখন যেহেতু পড়াশোনার মধ্যে আছি, এখানে আচ্ছা আমি ব্যক্তিগত তথ্য শেয়ার না করি। গুরুত্বপূর্ণ তথ্য: সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত শহীদুল ইসলাম লালু, বীর প্রতীক, তিনি যুদ্ধ করেন 11 নং সেক্টরে। সর্বকনিষ্ঠ হচ্ছে কে? শহীদুল ইসলাম লালু, যিনি যুদ্ধ করেন 11 নং সেক্টরে। সর্বশেষ খেতাবপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ, সর্বশেষ পেয়েছে তিনি ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ। ব্রিগেডিয়ার জেনারেল বীর উত্তম, মরণোত্তর। বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা বর্তমানে মোট খেতাবপ্রাপ্ত 673 জন। 15 ডিসেম্বর 1973 সালে গ্যাজেট অনুযায়ী 676 জন। 15 ডিসেম্বর 1973 সালের গ্যাজেট অনুযায়ী ছিল 676 জন। স্বীকৃতিপ্রাপ্ত বীরাঙ্গনার সংখ্যা 504 জন। 2015 সালের 16 সেপ্টেম্বর সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে প্রথম স্বীকৃতি প্রদান করে। 2015 সালের 16 সেপ্টেম্বর। বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী 20,000 টাকা। বীর শ্রেষ্ঠ: 7 জন বীর শ্রেষ্ঠদের পরিচয়। 1971 সালে শহীদ হওয়ার তারিখ। আচ্ছা, যাই হোক, এই বীর শ্রেষ্ঠ সম্পর্কে আমরা আগামী দিন হচ্ছে করব। আজকে বাংলাদেশ অ্যাফেয়ার্সের এই পর্যন্তই থাকবে। নেক্সট হচ্ছে আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব। বাংলাদেশ
প্রিলি সিলেবাস অর্থাৎ প্রিলি একটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে আমরা হচ্ছে নতুন একটি চ্যাপ্টারে যাব, সেটা হচ্ছে বাংলা। বাংলা গ্রামার অর্থাৎ বাংলা প্রিলির হচ্ছে একটি টপিকে যাব। টপিকটির নাম হচ্ছে ধ্বনির পরিবর্তন। এটার ক্লাসটা হচ্ছে আমি করেছি, বাট বই থেকে এটা পড়া হয়নি। তো এখন হচ্ছে এই বিষয়টা হচ্ছে বই থেকে পড়বো। চলুন একসাথে পড়ি। প্রথমত ধ্বনির পরিবর্তন থেকে আসা যে প্রশ্নগুলো, ধ্বনির পরিবর্তন থেকে আসা যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো হচ্ছে আমরা জানি। চলুন। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দের মধ্যে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে? স্বরসঙ্গীতি। কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়? কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়? এটা হচ্ছে একটা অপশন ছিল, এখানে ডিরেক্ট সেটা দেওয়া। সঙ্গীত থেকে গীতিকা, এটা হচ্ছে ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়। এটা কিভাবে হয়? এটা অসম্ভব। যাই হোক, ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বিপর্যয়ের দৃষ্টান্ত? বর্ণ বিপর্যয়, এটা আমরা সামনে জানবো। ইতিহাস। বড় থেকে বড্ড, এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্ব। অপিনিহিত, অপিনিহিতির উদাহরণ কোনটি? আজি থেকে আইজ। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? প্রাতিপদিক ধ্বনি পরিবর্তন। উচ্চারণের সময় সহজীকরণের প্রবণতায় শব্দের মূলধ্বনির যেসব পরিবর্তন ঘটে, অর্থাৎ সহজকরণ, আলসেমি ইত্যাদির কারণে হচ্ছে এটা হয়ে থাকে। যে এটা এইভাবেই হচ্ছে ধ্বনির পরিবর্তনগুলো হয়ে থাকে। ধ্বনি পরিবর্তনের কারণগুলো যদি আমরা জানি, অন্য কোনো ভাষার প্রভাব এর জন্য ধ্বনি পরিবর্তন হতে পারে। জিভের আলসেমি, ওই যে যেটা বললাম, অলসতা, দ্রুত বলার যে প্রবণতা, সহজে কষ্ট লাঘবের জন্য হচ্ছে এই ধ্বনির পরিবর্তনটা আমরা করে থাকি। অমনোযোগ, অসতর্কতা, অযত্ন, উপেক্ষা, অনিচ্ছাকৃত ত্রুটি, সহজে উচ্চারণ করার প্রবণতা, যেটা বললাম একটু আগে, এসব কারণে এই ধ্বনির পরিবর্তনগুলো হয়ে থাকে। ধ্বনি পরিবর্তন হচ্ছে দুই প্রকার: সাধারণ ধ্বনি পরিবর্তন আর ব্যাকরণগত ধ্বনি পরিবর্তন। সাধারণ ধ্বনি পরিবর্তনগুলো কি? অন্য ভাষা থেকে যেসব শব্দ গ্রহণ করা হয়েছে সেগুলো হচ্ছে কিছু পরিবর্তনের পর বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে সাধারণ ধ্বনি পরিবর্তন বলে। আর ব্যাকরণগত ধ্বনি পরিবর্তন, এটা কি? সময়ের ব্যবধানে বাংলা ভাষায় যে ধ্বনি পরিবর্তন ঘটেছে এবং নতুন রূপ লাভ করেছে, এগুলো হচ্ছে ব্যাকরণগত ধ্বনি পরিবর্তন। শব্দের মধ্যে এই পরিবর্তন যেভাবে ঘটে, শব্দের আদিতে ঘটে, মধ্যভাগে ঘটে, আর হচ্ছে শব্দের শেষে ঘটে। ধ্বনি পরিবর্তন এই রীতি প্রকৃতি প্রধানত চার ধরনের। ধ্বনি পরিবর্তনের এই রীতি প্রকৃতি প্রধানত চার ধরনের। এটা হচ্ছে ধ্বন্যাগম, ধ্বনিলোপ, ধ্বনির রূপান্তর, ধ্বনির স্থান বিনিময়। ধ্বনির পরিবর্তনের এই রীতি বা প্রকৃতি প্রধানত চার প্রকার। কি কি? ধনাগম, ধ্বনিলোপ, ধ্বনির রূপান্তর, ধ্বনির স্থান বিনিময়। বিভিন্ন ধরনের ধ্বনি পরিবর্তন। স্বরাগম থেকে আমরা শুরু করি। স্বরাগম কি? শব্দের আদিতে বা মধ্যে অন্তে একটি অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটলে তাকে স্বরাগম বলে। অর্থাৎ সামনে, মাঝখানে বা পিছনে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে, তখন সেটাকে আমরা স্বরাগম বলি। এই স্বরাগম আবার হচ্ছে তিন প্রকার। ওই যে যেটা বললাম, সামনে ঘটলে আদি, মধ্যভাগে ঘটলে হচ্ছে কি মধ্য স্বরাগম, আর হচ্ছে বা এটাকে আরো নাম আছে মধ্য স্বরাগম। এটা হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি বলা হয়। আর হচ্ছে শেষে বসলে অন্তঃস্বরাগম। তো বোঝাই যাচ্ছে। আদি স্বরাগম জিনিসটা কি? শব্দের আদিতে বা শুরুতে স্বরধ্বনি আসলে তাকে আদি স্বরাগম বলা হয়। শব্দের আদিতে অথবা শুরুতে স্বরধ্বনি আসলে তাকে বলা হয় আদি স্বরাগম। যেমন স্টেশন থেকে স্টেশন, স্কুল থেকে স্কুল। মধ্য স্বরাগম জিনিসটা কি? সময় সময় উচ্চারণের সুবিধার জন্য যে মাঝখানে যেটা আসবে, মধ্য স্বরাগম দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাইর, যে আমরা তোর একটা মাইর দিব, ঠিক আছে? এই যে মার থেকে আমি তোকে একটা মার দেবো, সেটা না থেকে মাইর দিব, এই ইটা যে চলে আসছে অতিরিক্ত স্বরধ্বনি, এটাই হচ্ছে স্বরাগম। আর যেহেতু মাঝখানে বসেছে তাই মধ্য স্বরাগম। দ্যাটস ভেরি ইজি। ওকে, সো অধ্বনির আগমন, সংযুক্ত ধ্বনির মাঝখানে স্বরধ্বনি। অধ্বনির আগমন, যত্ন থেকে যতন, শক্তি থেকে শক্তি। এই ধ্বনি যদি বলি প্রীতি, সেখান থেকে আমরা বলি পিরিতি। হ্যাঁ, ওকে। ও ধ্বনির ক্ষেত্রে ভুরু ভুরু, এই ধ্বনির আগমন। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া, বাট আমরা সবগুলো উদাহরণ আপাতত দেখছি না, জাস্ট হচ্ছে শর্টকাটে সেরে যাচ্ছে। এই ধ্বনির আগমন জিনিসটা হচ্ছে গ্রাস, গেরাস, গ্রাম, গেরাম। এটা হচ্ছে সাধারণ গ্রাম্য ভাষায় এগুলো বলা হয়ে থাকে। যাই হোক, ও ধ্বনির আগমন আছে শ্লোক, শোলক, কোরক। যাই হোক, এই অর্থ আমি জানি না। অন্তঃস্বরগম, শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আগমন ঘটলে তাকে অন্তঃস্বরগম বলে। এটা তো একটু আগে বললাম। দিশ থেকে দিশা, সত্য, সত্যি,
নেক্সট এই সত্য সত্যি, সত্য থেকে কিন্তু সত্যিটা হয়েছে। ওকে, অর্থাৎ অতিরিক্ত ই স্বরধ্বনি এসেছে শব্দের শেষে। আচ্ছা, বলতে পারেন যে সত্য সত্যি এই রস্বীকার তো মাঝখানে বসেছে, কিন্তু না। আমরা হচ্ছে আপনি টাইপিং এর ক্ষেত্রেও হয়তো বা খেয়াল করবেন কিনা জানি না, আপনি যখন ওই আকার রস্বীকারটা দেন এটা কিন্তু হচ্ছে পরে দেওয়ার ফলেই হচ্ছে এটা যুক্ত হয়। ওকে, বা আপনি উচ্চারণ যখন করেন সত্যি, ইটা কিন্তু শেষে উচ্চারিত হয়েছে। ওকে, সো এর জন্য এটা হচ্ছে শেষে বসেছে অন্তঃস্বরগম। যাই হোক, আমরা সামনে যাই। এক নজরে আদি স্বরগম তো বললামই। অপি নিহিতি, সরি অপি, হ্যাঁ অপি নিহিতি। অপি নিহিতি জিনিসটা কি? অপি নিহিতি হচ্ছে পরের ই বা উ স্বরধ্বনি আগে উচ্চারিত হলে, অর্থাৎ এই পরের যে ই বা উ স্বরধ্বনিটা যে আগে উচ্চারিত হয় তাকে আমরা অপি নিহিতি বলি। কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই বা উ স্বরধ্বনির উচ্চারিত হলে তাকে আমরা অপি নিহিতি বলি। ওকে, অপিনিহিতি দুইভাবে হতে পারে। কীভাবে হতে পারে? পূর্ণ অপিনিহিতি আর হচ্ছে আবৃত অপিনিহিতি। তো হচ্ছে পূর্ণ অপিনিহিতি কি সংযুক্ত ধ্বনি ছাড়া হবে, আর আবৃত অপিনিহিতি সংযুক্ত ধ্বনি সহ হবে। চলুন দেখে আসি পূর্ণ অপিনিহিতি আর আবৃত অপিনিহিতি বিষয়টা কি। পরের ইকার বা উকার আগে আসবে, যেমন আজি থেকে আইজ, রাতি থেকে রাইত। ওকে, এরপরে মারি থেকে মাইর, এটা হচ্ছে ই ধ্বনির অপিনিহিতি, ইকার বউকার আগে চলে এসেছে। আর আবৃত অপিনিহিতি সংযুক্ত ধ্বনি সহ চলে আসবে একদম। সত্য থেকে সৈত্য, কন্যা কন্যা, কন্যা থেকে কন্যা, এই যে একদম হচ্ছে কি হয়েছে এখানে, যে সংযুক্ত ধ্বনির আগে নতুন করে ই বা উ আসবে, এটা হচ্ছে আবৃত অপিনিহিতি। একটা হচ্ছে সংযুক্ত না, আর একটা হচ্ছে সংযুক্ত। দ্যাটস দ্য ডিফারেন্স। ওকে, সো আমরা নেক্সটে যাই। মধ্য স্বরগম ও অপিনিহিতের পার্থক্যটা আমরা একটু জানি। মধ্য স্বরগম অপিনিহিতের পার্থক্যটা কি? নতুন করে শব্দের মাঝে স্বরধ্বনি আসে, মধ্য স্বরগমে নতুন করে শব্দের মাঝে স্বরধ্বনি আসে। আজি, আজ থেকে আইজ, মানে এখানে কিন্তু আজ, আজই থেকে আইজ হয় নাই, আজ থেকে আইজ হয়েছে, অর্থাৎ নতুন করে আসছে এই রশ্মিটা। বাট অপিনিহিতের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে যে শব্দ শেষে ই বা উ মাঝে চলে আসবে, অর্থাৎ যে আজি থেকে যদি আইজ হইতো, ঠিক আছে, শেষের রসিকা ছিল বিধায় ওখান থেকে আইস যেহেতু আসছে, সুতরাং এটা কিন্তু কি হবে? এটা হবে অপিনিহিতি। তাই মধ্য স্বরগম আর অপিনিহিতের পার্থক্যটা আমরা বুঝেছি। ঠিক আছে, যে আমাদের হচ্ছে আজ বললাম, আজ থেকে আইস দেখাইলো, তাহলে কি হইলো? ছিল আজ, হয়েছে আইজ, তার মানে রশ্মি নতুন করে যুক্ত হয়েছে। এখানে আজের সাথে কিন্তু রশ্মিকা ছিল না। বাট যদি বলি আজি, আর আজি থেকে হচ্ছে আইস বলি, তাহলে বুঝাই যাচ্ছে সে রশ্মিকা ছিল, ওইটাই হচ্ছে মাঝখানে চলে এসেছে, তখন সেটা হবে অপিনিহিতি। ওকে, সো ইটস ক্লিয়ার। সম্প্রকর্ষ বা সরলোপ। সম্প্রকর্ষ বা সরলোপ বিষয়টা কি? দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপকে বলা হয় সরলোপ বা সম্প্রকর্ষ। যেমন বসতি থেকে বস্তি, কি হয়েছে সম্প্রকর্ষ বা সরলোপে? দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত, মধ্যবর্তী কোনো স্বরধ্বনিকে বিদায় দিয়েছে, সরলোপ, লোপ পেয়েছে, অর্থাৎ চলে গেছে, মানে নাই, বাদ দিয়ে দিছি। যেমন হচ্ছে কি হবে আদি স্বরলোপে? উধার, উধার থেকে ধার, বা অলাবু থেকে লাবু। মধ্য স্বরলোপে সুবর্ণ থেকে স্বর্ণ, ঠিক আছে, এই যে সুবর্ণ থেকে কি হয়ে গেল? স্বর্ণ। ওকে, এই রস্যকারটা লোপ পেয়ে গেল, মধ্য স্বরলোপ। ওকে, অন্ত স্বরলোপ কি? ওই যে আজি থেকে আজ, রসিকার লোপে আজ বলে ফেললাম, তখন হবে অন্ত স্বরলোপ। এরপরে যদি আমরা যাই, এইটা টপিকটা মোটামুটি অনেকটাই বড়। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন দেশি থেকে দিশি, বিলাতি থেকে বিলিতি, মূলা থেকে মূলা। একটি একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরধ্বনির যদি পরিবর্তন ঘটে তখন কিন্তু একে কি বলা হয়? স্বর সংগতি। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কি? যে আহ, একটি স্বরধ্বনির প্রভাবে, একটি স্বরধ্বনির প্রভাবে একটি স্বরধ্বনির প্রভাবে যদি কি হয়, অপর স্বরের পরিবর্তন ঘটে তখন তাকে স্বরসঙ্গতি বলে। একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরধ্বনির এসে, যেমন দেশি ছিল, এটা কিন্তু কি, এটা জাস্ট এভাবে মনে রাখবে স্বরসঙ্গীতি, যে শেষেরটা ঠিক থাকে, প্রথমটা হচ্ছে মোটামুটি, মানে কি বলবো এটাকে, দাঁড়াও। আচ্ছা, স্বরসঙ্গতি বিষয়টা কি, এটা যদি আমরা উদাহরণগুলো দিই, অর্থাৎ এর যে চারটা প্রকার, সেই চারটা প্রকার সম্পর্কে যদি আমরা আলোচনা করি তাহলে হচ্ছে আপনাদের কাছে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। স্বরসঙ্গতি হচ্ছে চার প্রকার। প্রগত আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর, আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরধ্বনি হয়। আদিত স্বর অনুযায়ী যদি অন্তঃস্বর, আদিস্বর অর্থাৎ প্রথম যে স্বরটা থাকবে সেই স্বর অনুযায়ী পরের স্বরটা যদি পরিবর্তন হয়, যেমন মূলা থেকে মূল, অর্থাৎ আদিটা ঠিক আছে, মু, উকারটা ঠিক আছে, বাট
নোলা, ওটাতে হয়ে গেছে লা, হয়ে গেছে লো, মু লো। তো আদিস্বর ঠিক থেকে পরেরটা যখন চেঞ্জ হচ্ছে তখন হচ্ছে এটা কি প্রগত, স্বরসংগতির চারটা রূপ: প্রগত, পরাগত, মধ্যগত আর হচ্ছে অন্যান্য। ওকে, তো প্রগত হচ্ছে আমরা বুঝলাম। এরপরে হচ্ছে পরাগত। পরাগত কি? পরাগত হচ্ছে অন্তঃস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে, অন্তঃস্বরের কারণে, অর্থাৎ পিছনের স্বরটা ঠিক থাকবে আর পূর্বেরটা চেঞ্জ হবে। যেমন হচ্ছে কি লিখা থেকে লেখা, তাহলে হচ্ছে খা, এই খা খা কিন্তু ঠিক আছে, চেঞ্জ হয়ে গেল কি এই লি থেকে হয়ে গেল লে। তাহলে এই পিছনেটা ঠিক আছে বাট সামনেটা চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে পরাগত। ওকে, আর মধ্যগত হচ্ছে আদ্যস্বর ও অন্তঃস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে, যেমন জিলাপি, সেখান থেকে হয়ে গেছে জিলিপি, বিলাতি থেকে বিলিতি। ওকে, তো এই যে আগের স্বর পরের স্বর ঠিক আছে, মধ্যস্বরটা পরিবর্তন হয়েছে, এটাই হচ্ছে মধ্যগত। আর অন্য অন্য কি? অন্য হচ্ছে আদ্য অন্ত দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে অন্য অন্য স্বরসঙ্গতি হয়। যেমন মোজা থেকে মুজো, দুইটাই পরিবর্তন হয়ে গেছে, তখন হয়ে গেছে কি এটার নাম হচ্ছে অন্য অন্য। যাই হোক, আমরা পরবর্তী টপিকে যাই। এক নজরে স্বরসঙ্গতি, এ তো বললামই, প্রগত, পরাগত, মধ্যগত, অন্যান্য। প্রগত মানে হচ্ছে প্রথমটা ঠিক থাকবে, পরেরটা চেঞ্জ হবে। পরাগত হচ্ছে শেষেরটা ঠিক থাকবে, সামনেরটা চেঞ্জ হবে। মধ্যগত হচ্ছে মাঝখানেটা চেঞ্জ হবে, আশেপাশে দুইটা ঠিক থাকবে। আর অন্যান্য হচ্ছে কি একদম দুইটাই চেঞ্জ। ওকে ফাইন। সমীভবন। সমীভবন বিষয়টা কি? শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করে, এ ব্যাপারকে বলা হয় সমীভবন। সমীবহন তিন প্রকার: প্রগত সমীবহন, পরাগত, অন্যান্য। ওকে, কি শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করে। শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি, শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি যখন কী করে একে অপরের প্রভাবে অল্প বিস্তার সমতা লাভ করে, এই ব্যাপারকে বলা হয় সমীবহন। চলুন আমরা দেখি প্রগত সমীবহন। আগের ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জনধ্বনির পরিবর্তন হলে, তাহলে এই মূলত এটা হচ্ছে বোঝাচ্ছে কি যে ব্যঞ্জনধ্বনির যে একটা পরিবর্তন, সেটাই হচ্ছে এই সমীভবন। অর্থাৎ স্বরসঙ্গতির মতো বিষয়টা একই রকম, সমীভবন। ওকে, তো সমীভবন বিষয়টা আমরা আবেদে শব্দ প্রগত সমীভবন কি? আগের ব্যঞ্জনধ্বনির প্রভাবে আগেরটা মানে ঠিক থাকবে, পরবর্তীটা চেঞ্জ হবে। প্রগত এটা আমরা আগেও শিখছি যে প্রথমটা ঠিক থাকবে, পরটা চেঞ্জ হবে। ওকে, যাই হোক, পরাগত জিনিসটা কি? পরাগত হচ্ছে পরবর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে পরবর্তী ব্যঞ্জনধ্বনির পূর্ববর্তীটা ধ্বনি পরিবর্তন হবে, পরেরটা শেষ থাকবে। পরাগত মানে পরেরটা শেষ থাকবে, প্রগত মানে আগেরটা। ওকে, পরাগত মানে পরেরটা হচ্ছে কি হবে, পূর্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে একই রকম। পরা মানে পরেরটা ঠিক, আগেরটা চেঞ্জ হবে। এই অন্যান্য কি? পাশাপাশি দুটি ব্যঞ্জনধ্বনি দুইয়ের প্রভাবে দুইটি পরিবর্তিত হলে তাকে অন্যান্য সমীকরণ বলে। যেমন সত্য থেকে স্বচ্ছ, বিদ্যা থেকে বিদ্যা। কী হবে? অন্যান্য পাশাপাশি দুটি ব্যঞ্জনধ্বনির দুইয়ের প্রভাবে দুটি যদি পরিবর্তিত হলে তাকে অন্যান্য সমীকরণ বলে। সত্য থেকে স্বচ্ছ। ক্লিয়ার? চিকিৎসা থেকে চিকিৎসা, বৎসর থেকে বৎসর। ওকে, এক নজরে সমীকরণগুলো আমরা যদি দেখি, প্রগত চক্র, চক্র, পদ্ম, পদ্ম, মানে চ, চ ঠিক আছে, প, প ঠিক আছে, পরেরটা চেঞ্জ, অর্থাৎ প্রথমটা ঠিক, পড়া পরেরটা ঠিক, আগেরটা চেঞ্জ, ব্যাস এটাই। অন্যান্য হচ্ছে দুইটাই চেঞ্জ, সত্য থেকে স্বচ্ছ। ক্লিয়ার? যাই হোক, এবার আমরা যাই বিষমীভবন। সমীকরণ বিষয়, দুটি সমভবনের একটি পরিবর্তনকে বিষমীভবন বলে। যেমন শরীর থেকে শরীর, লাল থেকে নাল, জরুরি থেকে জরুরি। তাহলে আমরা একটা কি দেখলাম, দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে, অর্থাৎ দুইটা কিন্তু কি হবে সমবর্ণ, পাশাপাশি দুইটা কি কি থাকবে সমবর্ণ, চেঞ্জ হবে কয়টা? এই দুইটা থেকে একটা চেঞ্জ হবে। যেমন শরীর, র র, সেখান থেকে একটা ল, মানে র চেঞ্জ হয়ে ল হয়েছে, আরেকটা কিন্তু ঠিকই আছে। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে বিষমী ভবন। ওকে, ব্যঞ্জনচ্যুতি। সো ব্যঞ্জনচ্যুতি বিষয়টা কি? পাশাপাশি দুটি একই উচ্চারণের ব্যঞ্জন থাকলে তার একটি লোপ পেলে তাকে বলে ব্যঞ্জনচ্যুতি। ওকে, ব্যঞ্জনচ্যুতি কি? পাশাপাশি দুটি একই উচ্চারণের ব্যঞ্জন রয়েছে বাট একটি লোপ লোপ পাইছে, অর্থাৎ চ্যুতি চ্যুতি ঘটে গেছে, মানে দুইটার পাশাপাশি একই ধরনের আছে, একটা বাদ হয়ে গেছে, তখন এটা কি হবে? এটা ব্যঞ্জনচ্যুতি। যেমন কি বৌদিদি থেকে বৌদি, বড় দাদা থেকে বড়দা। অন্তর্হতি, অন্তর্হতি, পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি। যেমন ফাল্গুন থেকে ফাগুন, বাবজান থেকে বাজান, ফলাহার থেকে ফলার। যদি পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি যদি লোপ পায়, ব্যঞ্জনধ্বনি লোপ পায়, তাহলে হচ্ছে অন্তর্হতি। ফাল্গুন, ফাগুন হয়ে গেছে, ল লোপ পাইছে, এরকম ব্যঞ্জনধ্বনি লোপ পাইলে হবে অন্তর্হতি। ওকে, রকার লোপ।
আধুনিক চলিত বাংলায় প্রচলিত শব্দের র ধ্বনি বা রকার লোপে পরবর্তী ব্যঞ্জন দিতে হলে তাকে র ফলা লোপ বলে। যেমন করতে করতে, মারলো মারলো। ওকে, এটা সাধারণত যে বাচ্চারা একটু তোতলামি করে বলে না, বিষয়টা এরকম আর কি। ওকে, তখন সেটা রকার লোপ হয়। আর হকার লোপটা কি? আধুনিক চলিত বাংলা ব্যবহৃত অনেক সময় দুইটি স্বরধ্বনির মধ্যবর্তী হ ধ্বনি বা হকার লোপ হয়, একে হকার লোপ বলে। যেমন গাহিল হবে কি গাইলো, হলপে গাইলো, পুরোহিত থেকে পুরুত, এরকম আর কি। ওকে, তাহলে আমরা অন্তর্তি ও হকার লোপের মধ্যে পার্থক্য একটু দেখে নিই। অন্তর্তি শব্দের মধ্যে লোপ পায়, আর হকার লোপ এ শব্দের মধ্যে কিংবা শেষেও লোপ পায়। কি? অন্তরতি শব্দের মধ্যে লোপ পায়। অন্তরতি শব্দের মধ্যে লোপ পায়। ওকে, শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন লোপ পায়। কিন্তু এই হকার লোপ কি? এটা হচ্ছে শব্দের মধ্যে কিংবা শেষেও লোপ পেতে পারে। অসমীকরণ। তো অসমীকরণ বিষয়টা কি? দুটো একই ধ্বনির পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে একটি অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত হলে তাকে বলে অসমীকরণ। যেমন ধপ ধপ ধপাধপ, গপ গপ গপাগপ, টপ টপ টপাটপ, ফল ফল ফলাফল, এরকম আর কি। যে দুটো একই ধ্বনির পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে একটু অতিরিক্ত স্বরধ্বনি নিয়ে আসা। ধপ ধপ, এটার মানে ধপধপ বলার চেয়ে মানে এখানে ধপাধপ তাড়াতাড়ি বলার ক্ষেত্রে এই আকার অতিরিক্ত একটি স্বরধ্বনি যে নিয়ে আসলো, এটাই হচ্ছে কি আমাদের অসমীকরণ। ওকে, দ্বিত্ব ব্যঞ্জন ও ব্যঞ্জন দ্বিত্বতা। শব্দের কোনো ব্যঞ্জন দ্বিত্ব হলে, অর্থাৎ দুইবার উচ্চারিত হলে তাকে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্বতা বলে। মূলত জোর দেওয়ার জন্য দ্বিত্ব ব্যঞ্জন বলা হয়। পাকা বলি না। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের এই চুক্তিটা পাকা। ওকে, কিন্তু তাহলে চুক্তিটা পাক্কা মানে একটা অতিরিক্ত জোর দেওয়া হচ্ছে। ওকে, মগের মুলুক, মগের মূল্য পেয়েছো মানে একটা অতিরিক্ত জোর চলে আসে যে দ্বিতীয়বার উচ্চারণ করা হয়। ঠিক আছে, বিষয়টা আর কি এরকম। সো কোনো ব্যঞ্জনধ্বনির পরিবর্তে হয়ে অন্য কোনো ব্যঞ্জনধ্বনি হলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলে। ওকে, ব্যঞ্জন বিকৃতি কি? কোনো ব্যঞ্জনধ্বনির পরিবর্তে হয়ে অন্য কোনো ব্যঞ্জনধ্বনি হলে, যেমন কপাট থেকে কবাট, ধোপা থেকে যে ধোবা, দাইমা থেকে ধাইমা, মানে পুরো ব্যঞ্জন ধ্বনিটাই চেঞ্জ। ওকে, এটা তাহলে কি হবে? এটা হবে ব্যঞ্জন বিকৃতি। বিশেষ দ্রষ্টব্য আমরা কিছু দেখি। ব্যঞ্জন বিকৃতির উদাহরণগুলো ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, অল্প প্রাণ, মহাপ্রাণ অনুসারে ঘোষীভবন, অঘোষীভবন, অল্প প্রাণহীন, মহাপ্রাণহীন করা যায়। সুতরাং বলা যায় ব্যঞ্জন বিকৃতির উদাহরণগুলো কখনো ঘোষীভবন, কখনো অঘোষীভবন, কখনো অল্প প্রাণহীন, কখনো মহাপ্রাণী ভবন। ধ্বনি বিপর্যয়। শব্দের মধ্যবর্তী দুটি ব্যঞ্জন ধ্বনি অদল বদল হলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। অর্থাৎ মধ্যবর্তী ধ্বনি অদল বদল হয়ে গেছে, এটা হচ্ছে বিপর্যয় ঘটছে আর কি। বাক্স থেকে বাস্ক, রিক্সা থেকে রিস্কা। ওকে, লাফ থেকে ফাল, নকশা থেকে নস্কা, মানে পাশাপাশি পাল্টাই গেছে আর কি। ওকে, জায়গা চেঞ্জ করছে আর কি। ঠিক আছে, তারা শুধুমাত্র কী করছে? জায়গা চেঞ্জ করছে, আর কিছুই না। সো অভিশ্রুতিতে যদি আমরা যাই, অপিনিহিতির পরবর্তী পর্যায়ে বাংলা চলিত ভাষার একটি বৈশিষ্ট্য হচ্ছে অভিশ্রুতি। অভিশ্রুতি জিনিসটা কি? অপিনিহিতির পরবর্তী পর্যায়ে বাংলা চলিত ভাষার একটি বৈশিষ্ট্য হচ্ছে অভিশ্রুতি। যদি অন্য কোনো প্রক্রিয়ায় কোনো স্বরধ্বনি পরিবর্তিত হয় এবং পরিবর্তিত স্বরধ্বনি তার আগের স্বরধ্বনির সঙ্গে মিলে যায় এবং সেই মিলিত স্বরধ্বনির প্রভাবে তার পরের স্বরধ্বনি পরিবর্তিত হয়, তবে তাকে অভিশ্রুতি বলে। অপিনিহিতির পরবর্তী পর্যায়ে বাংলা চলিত ভাষার একটি বৈশিষ্ট্য হচ্ছে অভিশ্রুতি। যদি অন্য কোনো প্রক্রিয়ায় কোনো স্বরধ্বনি পরিবর্তিত হয় এবং পরিবর্তিত স্বরধ্বনি তার আগের স্বরধ্বনির সঙ্গে মিলে যায় এবং সেই মিলিত স্বরধ্বনির প্রভাবে তার পরের স্বরধ্বনিও পরিবর্তিত হয়ে যায়, তাকে অভিশ্রুতি বলে। দেখছেন, বিষয়টা কিন্তু একটু জটিল জটিল লাগতেছে। কোরিয়া থেকে অপিনীতির মাধ্যমে র প্লাস ই এর আগে আরেকটা অতিরিক্ত ই যোগ করা হয়েছে, কৈরিয়া হলো। অর্থাৎ অন্য কোনো প্রক্রিয়ায় ই স্বরধ্বনির পরিবর্তন হলো। আবার কৈরিয়া এর র ই এর ই তার আগের ই এর সঙ্গে মিলে গেলে অভিশ্রুতি আপাতত বাদ দিয়ে শুনিয়া শুইনিয়া, শুইনা শুনে, বলিয়া বইলিয়া, বইলা বলে, মানে এই যে মেন কথা অভিশ্রুতি মানে আপনারা জাস্ট বুঝে নেন যে কি হয়েছে, এখানে কি ঘটছে। অভিশ্রুতি মানে এখানে ঘটছে ওই সাধু ভাষা চলে আসছে আর কি। সাধু ভাষা চলিত ভাষার একটা আলাদা একটা পার্থক্য বা মিশ্রণ। অভিশ্রুতিটা হলো হচ্ছে আপনি সাধু ভাষা আর হচ্ছে চলিত ভাষার মধ্যবর্তী একটি মানে চলিত ভাষা সাধু ভাষার মধ্যে সম্পর্কিত আর কি। যেমন শুনিয়া শুইনিয়া, আর অপিনিহিতে আর শুনিয়া শুইনিয়া, শুনিয়া শুনে, এটা হচ্ছে অভিশ্রুতি। ওকে, যাই হোক, ঘোষী ভবন যদি আমরা যাই, শব্দ মধ্যস্থ কোনো অঘোষ ধ্বনি উচ্চারণের সময় ঘোষ হলে তাকে ঘোষী ভবন বলে। যেমন কাক কাক, শাক শাক। ওকে,
অঘোষী ভবন হচ্ছে শব্দ মধ্যস্থ কোনো ঘোষ ধ্বনি উচ্চারণের সময় যদি অঘোষ হয়। ঘোষী ভবন হচ্ছে কি অঘোষ ধ্বনি ঘোষ হয়, আর হচ্ছে অঘোষী ভবন হচ্ছে ঘোষ ধ্বনি অঘোষী হয়, যেমন বেয়াদব বেয়াদব। ওকে, যাই হোক, এরপরে হচ্ছে পনিয়ান। শব্দ মধ্যস্থিত ও কোনো অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হলে তাকে পিনায়ন বলে। শব্দ মধ্যস্থিত কোনো অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হলে তাকে পিনায়ন বলে, যেমন কাটাল থেকে কাঁঠাল। ওকে, শব্দ মধ্যস্থিত কোনো অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে, অল্পপ্রাণ ধ্বনি যদি কি হয় মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয় তাহলে সেটা হবে পিনায়ন। যেমন কাঁঠাল থেকে কাঁঠাল, পুকুর থেকে পুকুর, ওকে, ইত্যাদি আর কি। পিনায়ন। ক্ষীণায়ন। শব্দ মধ্যস্থ কোনো মহাপ্রাণ ধ্বনি যদি অল্পপ্রাণ হয়, মহাপ্রাণ থেকে অল্পপ্রাণ থেকে মহাপ্রাণ হলে পিনায়ন, আর মহাপ্রাণ থেকে অল্পপ্রাণ যদি হয় তাহলে সেটা হবে ক্ষীণায়ন। পাঠা থেকে পাটা, ওকে, এই মহাপ্রাণ ঠ। পাঠা থেকে পাটা, ওকে, কাঠ থেকে কাঠ। আচ্ছা, যাই হোক, এরপরে নাসিক্যী ভবন। কোনো শব্দের অন্তর্গত নাসিক্য ব্যঞ্জন ও অনুস্বর ইয় ন মূর্ধন্য ম লুপ্ত হয়ে পূর্ববর্তী স্বরধ্বনিকে অনুনাসিক করে তুললে তাকে নাসিক্যী ভবন বলে। নাসিক্যী ভবন বহু উদাহরণ বাংলা ভাষায় পাওয়া যায়, যেমন চন্দ্র থেকে চাঁদ, ওকে, দন্ত থেকে দাঁত। তাহলে কী হলো, কোনো শব্দের অন্তর্গত নাসিক্য ব্যঞ্জন লুপ্ত হয়ে পূর্ববর্তী স্বরধ্বনিকে অনুনাসিক করে, অর্থাৎ এই নাসিক্য ভবনের যে ধ্বনিগুলো রয়েছে সেটা লুপ্ত হয়, তাহলে সেটা হবে নাসিক্যী ভবন। ওকে, তাহলে আমরা পরবর্তী টপিক পড়ব উপসর্গ নেক্সট ডেতে। অলরেডি আমাদের হচ্ছে 2টা চ্যাপ্টার কমপ্লিট। একটি হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং অন্যটি হচ্ছে আমাদের বাংলা। 2টা অধ্যায় কমপ্লিট হলো, আরও 3টা অধ্যায় হচ্ছে কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে রেগুলার সাধারণ টার্গেট। এরপরে এক্সট্রা কিছু টার্গেট ফিল আপ করতে হবে, ইনশাল্লাহ আমরা সেই দিকে আগাবো।